সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের অনলাইন ক্লাস। আমি জাসিন্তা দীপা গমেজ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট ইউফ্রেসিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, হাসনাবাদ। আমার আজকের ক্লাস একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রীদের জন্য। একাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে সপ্তম অধ্যায় কার্যপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক এই অধ্যায় পাঠে আমরা কি কি শিখতে পারব। শিক্ষণফল: কার্যপত্র ও এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, নগদ ভিত্তিক ও বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান পদ্ধতি ধারণা সম্পর্কে জানতে পারবে, কার্যপত্র প্রস্তুতকরণ সম্পর্কে শিখতে পারবে। এবার দেখে নেওয়া যাক কার্যপত্রের সংজ্ঞা, অর্থাৎ কার্যপত্র কি। আর্থিক বিবরণী নির্ভুল এবং সঠিকভাবে প্রস্তুতে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে বহু ঘর বিশিষ্ট এক প্রস্থ কাগজে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে কার্যপত্র বলে। শিক্ষার্থীরা, বুঝতেই পারছো কার্যপত্রটি একটি মাত্র কাগজেই করা হয়, কারণ এখানে বলা আছে বহু ঘর বিশিষ্ট এক প্রস্থ কাগজে লিপিবদ্ধ করা হয়। এবারে দেখে নিব কার্যপত্রের কিছু বৈশিষ্ট্য। 1. এটি হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ, অর্থাৎ এটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয় এবং এটি হিসাব সংরক্ষণের কোনো স্থায়ী রেকর্ড নয়। তাহলে কেন এটি প্রস্তুত করা হয়? কারণ সুশৃঙ্খলভাবে আর্থিক প্রতিবেদন বা আর্থিক ফলাফল জানার জন্য। 2. এটি আলগা পাতা বা পৃথক খাতায় প্রস্তুত করা হয়। এর জন্য নির্দিষ্ট কোনো বই নেই, এর জন্য এটি একটি আলগা পাতা বা পৃথক খাতায় প্রস্তুত করা হয়। 3. এটি অভ্যন্তরীণ হিসাব তথ্যের উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা কাজ করে তাদের জন্য একটি তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। 4. কার্যপত্রের মাধ্যমে বর্তমানে পরিশোধিত খরচ ও ভবিষ্যতে প্রদেয় খরচ সম্পর্কে ধারণা পাওয়া যায়। 5. এটি হিসাব নিকাশের সুবিধার জন্য প্রস্তুত করা হয়। তাহলে ছাত্রীরা, আমরা প্রথম বৈশিষ্ট্য দেখতে পেয়েছিলাম এটি একটি ঐচ্ছিক ধাপ, এবং এটি তাহলে কেন করা হচ্ছে? হিসাব নিকাশের সুবিধার জন্য প্রস্তুত করা হচ্ছে। 6. এটি তৈরির পর সংশ্লিষ্ট কলামসমূহের সমষ্টি সমান হওয়ার পর আর্থিক প্রতিবেদন নির্ভুলভাবে প্রস্তুত করে গাণিতিক শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। 7. কার্যপত্র বহু ঘর বিশিষ্ট হয়, যেমন 8 ঘর বিশিষ্ট, 10 এবং 12 ঘর বিশিষ্ট। 8. প্রতিটি ঘরে 2টি টাকার কলাম থাকে, একটি ডেবিট টাকা আর একটি ক্রেডিট টাকা। এরপরেই দেখতে পাচ্ছ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের শ্রেণী বিভাগ এখানে উল্লেখ করা হয়েছে। এটি খুবই জরুরি, কারণ মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন না বুঝতে পারলে আয় বিবরণী এবং আর্থিক বিবরণী করা সহজ হয় না। তাহলে চলো আমরা একটু দেখে নিই। একটি প্রতিষ্ঠানের লেনদেনের উপযোগিতার ভিত্তিতে লেনদেন সমূহকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায় এবং এগুলোকে পুনরায় বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তাহলে দেখতে পাচ্ছ লেনদেন 2 ধরনের, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেনে আবার 3টি ভাগ রয়েছে: মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেনেও একই রকম 3টি ধাপ: মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় লেনদেনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই জাতীয় লেনদেনগুলো বারবার সংঘটিত হয় না এবং সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। যেমন মূলধন জাতীয় প্রাপ্তি মালিক কর্তৃক প্রদত্ত মূলধন। সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরুর সময় মালিক মূলধন দিয়ে থাকে এবং প্রয়োজনে অতিরিক্ত মূলধন আনয়ন করে, কিন্তু সেটা বারবার করে না। এরপর রয়েছে মূলধন জাতীয় আয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ। একটি স্থায়ী সম্পদ বিক্রি করে যে লাভ হয় সেটিও একটি মূলধন জাতীয় আয়, কারণ এটি বারবার হয় না। মূলধন জাতীয় ব্যয়, আসবাবপত্র ক্রয়,
একটি উদাহরণ আসবাবপত্র ক্রয়, কারণ আসবাবপত্র ক্রয় করার জন্য আমরা ব্যয় করে থাকি এবং আসবাবপত্রটাও বারবার ক্রয় করা হয় না, প্রয়োজন মতো দীর্ঘমেয়াদী ক্রয় করা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন সাধারণত বারবার সংঘটিত হয় এবং নিয়মিত হয়। এটি স্বল্পমেয়াদী লেনদেন। যেমন মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে অগ্রিম ভাড়া প্রাপ্তি, মুনাফা জাতীয় আয় হচ্ছে পণ্য বিক্রয় এবং মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে পণ্য ক্রয়। এছাড়াও আরো একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা দেখতে পাচ্ছি। এটি বড় অঙ্কের মুনাফা জাতীয় ব্যয় এবং এর ফলাফল একাধিক হিসাবকাল ধরে দেখা যায়। যেমন বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ, গবেষণা ব্যয়, প্রাথমিক খরচাবলী ইত্যাদি। প্রিয় ছাত্রীরা, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনের তালিকা দেওয়া আছে। তোমরা দয়া করে এগুলো ভালো করে পড়বে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। কার্যপত্রের নমুনা ছক। আমি শুরুতেই বলেছিলাম কার্যপত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ঘর বিশিষ্ট, যেমন 8 ঘরা, 10 ঘরা, 12 ঘরা। তাহলে দেখা যাচ্ছে 8 ঘরা কার্যপত্রের নমুনার মধ্যে ছকের মধ্যে যা থাকবে, প্রথমে থাকবে ক্রমিক নং, হিসাবের শিরোনাম, রেওয়া মিল, যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকে সাধারণত থাকবে রেওয়া মিল। এরপরে হচ্ছে সমন্বয়, এরপর আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এখানে 4টি অংশ এবং 4টি অংশের মধ্যে 2টি করে অংশ আছে, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। এই কারণে এটাকে বলা হচ্ছে 8 ঘরা বা 8 ঘরা কলাম বা কক্ষ বিশিষ্ট কার্যপত্র। এরপরে রয়েছে 10 ঘরা কলাম বা কক্ষ বিশিষ্ট কার্যপত্র। এখানেও ক্রমিক নং, হিসাবের শিরোনাম, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল। এই অংশটা 8 ঘরায় ছিল না, অর্থাৎ সমন্বয় এবং রেওয়া মিলের যোগ বিয়োগ করার ফলাফল যেটা, সেটা 8 ঘরায় উপস্থাপন করা হয় না, কিন্তু সেটাতে 10 ঘরাতে সেটা করা হয় এবং সেটি হচ্ছে সমন্বিত রেওয়া মিল। যেমন রেওয়া মিলে যদি কোনো অংশে ডেবিট থাকে এবং সমন্বয় যদি সেটা ডেবিট হয়, যোগ হবে, ডেবিট এবং ক্রেডিট থাকলে বিয়োগ হবে, আবার ক্রেডিট থাকলে যোগ হয়ে সেটি সমন্বিত রেওয়া মিলে গিয়ে বসবে। তাহলে শুধুমাত্র এই সমন্বিত রেওয়া মিল অংশটি 8 ঘরা এবং 10 ঘরার সাথে পার্থক্য রয়েছে। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি 2 ধরনের হয়, অনুৎপাদনকারী প্রতিষ্ঠান এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠান। তাহলে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে 12 ঘরা ঘর বিশিষ্ট কার্যপত্র করা হয়। এখানেও ক্রমিক নং, হিসাবের শিরোনাম, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, এই 3টি অংশ উপরের অংশের সাথে মিল রয়েছে। এরপর আরো একটি নতুন ঘর এখানে যোগ হয়েছে, সেটি হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয়, সেই জন্য এখানে চলে আসছে সংরক্ষিত আয় বিবরণী এবং তারপরে রয়েছে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। অর্থাৎ 10 ঘরার সাথে সকল অংশ মিল থাকলেও শুধুমাত্র একটি অংশ এখানে বাড়তি থাকবে এবং সেটি হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। একইভাবে উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য ক্রমিক নং, হিসাবের শিরোনাম, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। অর্থাৎ অনুৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য যেটি ছিল সংরক্ষিত আয় বিবরণী, উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য সেটি না করে সেখানে করা হয়েছে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, এরপর আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। আমি এখানে একটি সাধারণ সমস্যার সমাধান করার চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। এটি হচ্ছে একটি প্রশ্ন যে বা রেওয়া মিল, যেটি আমাদের প্রশ্ন হিসেবে দেওয়া থাকবে, সৃজনশীলের উদ্দীপক হিসেবে দেওয়া থাকবে। এখানে আছে মুক্তায়ন কং এর রেওয়া মিল 31 ডিসেম্বর 2019 সাল, হিসাবের শিরোনাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে দেখা যাচ্ছে 11টি লেনদেনের বা হিসাবের নাম রয়েছে: নগদ, আসবাবপত্র, দালান কোঠা, প্রাপ্য হিসাব, ক্রয়, বিক্রয়, প্রারম্ভিক মজুদ, বেতন, প্রদেয় হিসাব, অগ্রিম বীমা, মূলধন। এরপরে দেখতে পাচ্ছ অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে। সমাপনী মজুদ পণ্য 15,000 টাকা। 2 নম্বরে দেওয়া আছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে।
এবং 3 নম্বরে দেওয়া আছে বেতন বকেয়া রয়েছে 4,000 টাকা। করণীয়, 2019 সালের 31 ডিসেম্বরের জন্য একটি 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। কার্যপত্র প্রস্তুতের প্রথম ধাপ হচ্ছে প্রতিষ্ঠানের নামটা লিখতে হয়, তারপর ছকটা তৈরি করতে হয়। ছক তৈরি করার পর আমাদের একটু খসড়া করতে হবে। যেমন অন্যান্য তথ্যাবলী, এগুলোকে আমরা সাধারণত সমন্বয় বলে থাকি, এখানে একটু সমন্বয় জাবেদা দেওয়া হবে, দিতে হবে। তাহলে প্রথমেই অঙ্কটার জন্য প্রথমে আমাদেরকে করতে হবে খসড়া। এবং আমরা যদি দেখি আমাদের যে অন্যান্য তথ্যাবলী দেওয়া ছিল, সমাপনী মজুদ পণ্য 15,000 টাকা, তাহলে এটার জন্য জাবেদায় দিতে হবে সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু এটি খসড়া করেছি সেহেতু এখানে কোনো ছক আমি তৈরি করিনি, আমি এভাবেই জাবেদাটা তৈরি করেছি তোমাদের বোঝানোর জন্য। 2 নম্বরে রয়েছে আসবাবপত্রের ওপর 10% অপচয় ধার্য করতে হবে। অপচয় ধার্য করার জাবেদা হচ্ছে অপচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের অঙ্কটার মধ্যে আসবাবপত্র দেওয়া ছিল 30,000 টাকা, তাহলে 30,000 টাকার 10% 3,000 টাকা। এরপরে রয়েছে বেতন বকেয়া রয়েছে 4,000 টাকা, তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 4,000 টাকা। এরপরে যেটা করতে হবে, এই জাবেদাটা তৈরি করার পরেই যা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রশ্নের মধ্যে 11টা হিসাবের শিরোনাম দেওয়া আছে, ঠিক এই 11টা হিসাবের শিরোনাম হুবহু যা রয়েছে সেটা তোমাকে তোমার ছকের মধ্যে দিয়ে দিতে হবে। দেখো, দেখলেই তুমি বুঝতে পারবে। আমরা একটু খেয়াল করি, 11 নম্বর পর্যন্ত মূলধন, ঠিক 11 নম্বর পর্যন্ত মূলধন যেভাবে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, যে পরিমাণ টাকার কথা বলা থাকবে, ঠিক সেই পরিমাণ টাকাই আমরা এখানে তুলে দেব। এটা তুলে দেওয়ার পর কাজ হচ্ছে আমাদের, আমরা যে খসড়া করলাম এখান থেকে আমরা দেখব কি কি আমাদের এই প্রশ্নের যে রামি সেটার সাথে মিলছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সমাপনী মজুদ পণ্য, কিন্তু এই 11টার মধ্যে সমাপনী মজুদ পণ্য হিসাব নামে কোনো শিরোনাম নেই। এর জন্য এটাকে আমরা নতুন করে 12 নম্বরে দিয়েছি সমাপনী মজুদ পণ্য। এরপরে অ্যামাউন্টটা কিভাবে বসানো হয়েছে আমি একটু পরে বলছি। এখন দেখো ক্রয় হিসাব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বরে রয়েছে ক্রয় হিসাব। যেহেতু এটা রয়েছে তাই আমরা এটা লিখবো না নতুন করে। এখন দেখো 2 নম্বর জাবেদা অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব, এই দুইটার একটাও কিন্তু আমার এই 11টার মধ্যে নেই, যার কারণে আমাকে দুইটাই নতুন করে লিখতে হবে, অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব। একইভাবে 3 নম্বর খসড়া আমি দেখতে পাচ্ছি বেতন হিসাব এবং বকেয়া বেতন হিসাব। এখানে বেতন হিসাব আছে 8 নম্বরে, কিন্তু বকেয়া বেতনটা নেই, এর জন্য বকেয়া বেতনটা বের করা হয়েছে। এখন এটার কিভাবে সমন্বয় দেওয়া হয়েছে আমরা একটু দেখি। সমন্বয়ের মধ্যে শুধুমাত্র এই 3টা জাবেদা যে রয়েছে সেই 3টা এন্ট্রি তোমাকে দিতে হবে। অর্থাৎ যদি খেয়াল করি, প্রথমটি ছিল সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, তাহলে সমন্বয়ের ঘরে সমাপনী মজুদ পণ্য 15,000 টাকা আমি ডেবিটে রেখেছি, ডেবিট ঘরে। এবং এর সাথে ছিল ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে একইভাবে ক্রয়ের ঘরে ক্রেডিট ঘরে আমি 15,000 লিখেছি। অর্থাৎ একটা 15,000 আমার ডেবিট, একটা 15,000 ক্রেডিট, এবং আমি নাম্বার দিয়েছি 1 নাম্বার সমন্বয়। এরপরে অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, ডেবিটের ঘরে অবচয় হিসাব এবং ক্রেডিটের ঘরে
পঞ্জীভূত অবচয় হিসাব। এরপরে 3 নম্বর জাবেদা বেতন হিসাব এবং বকেয়া বেতন হিসাব। তাহলে বেতন হিসাব ডেবিট 4000 এবং বকেয়া বেতন হিসাব ক্রেডিট 4000। এবং আমরা কি করেছি, নাম্বারিং করেছি, এই দুইটা 2 নম্বর, ওটা 1 নম্বর, এটা 3 নম্বর। তাহলে অন্যান্য তথ্যগুলিতে যে কয়েকটা সমন্বয় দেওয়া থাকবে ঠিক সেই কয়টাই আমাকে এখানে ব্যবহার করতে হবে। এরপরে আমরা দেখব সমন্বিত রামিলটা কিভাবে তৈরি করতে হয়। নগদান হিসাব কোনো সমন্বয় ছিল না, তাই 10,000 টাকা 10,000 টাকায় রয়ে গেছে। আসবাবপত্র 30,000 30,000, দালান কোঠা 50,000, সমন্বিত রামিলে 50,000। এবং খেয়াল করছো যেটা ডেবিট সেটা ডেবিট ঘরেই যাবে, যেটা ডেবিটে রয়েছে সেটা ডেবিট দিকে চলে যাবে। প্রাপ্য হিসাব ডেবিট 5,000। ক্রয় ক্রয় হিসাবে আমরা দেখতে পাচ্ছি রামিলে দেওয়া ছিল 60,000 টাকা ডেবিট, কিন্তু আমাদের সমন্বয়ে ক্রেডিট 15,000। তাহলে 60,000 থেকে 15,000 আমাকে মাইনাস করে দিতে হবে। আমি আগেও বলেছিলাম ডেবিট এবং ডেবিট হলে প্লাস হবে, ডেবিট এবং ক্রেডিট হলে মাইনাস হবে, আবার ক্রেডিট ক্রেডিট হলে প্লাস হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ডেবিট ক্রেডিট, তাহলে মাইনাস করে আমরা বসাচ্ছি ডেবিট ঘরে। কেন ডেবিট ঘরে বসাচ্ছি 45,000 টাকা? কারণ আমার ডেবিট ঘরের অ্যামাউন্টটা বড়, এখানে ডেবিট ঘরের অ্যামাউন্টটা বড় বিধায় আমরা এখানে 45,000 টাকা বসিয়েছি। বিক্রয় 1 লক্ষ টাকা, যা আছে তাই, এটাতে কোনো সমন্বয় নেই। প্রারম্ভিক মজুদ যা আছে তাই। বেতন এখানে দেখতে পাচ্ছি ডেবিটে 20,000, আবার সমন্বয়ে ডেবিটে 4,000। তাহলে ডেবিট এবং ডেবিট যোগ করে ডেবিট ঘরে বসেছে 24,000। প্রদেয় হিসাবে কোনো সমন্বয় ছিল না, যা আছে তাই। অগ্রিম বীমাতেও একই, মূলধন হিসাবেও একই। এরপর সমাপনী মজুদ পণ্য, এটা তো ছিল না আমার আগে কোনো মিলে, তাই যা ছিল সেটাই বসে দিতে হবে। যেমন 15,000 15,000ই বসেছে, 3,000 3,000, এখানে যা আছে তাই। এবং আমরা যদি খেয়াল করি আমাদের প্রত্যেকটা ঘরের ডেবিট ক্রেডিটের ফলাফল কিন্তু সঠিক হতে হবে, অর্থাৎ এক হতে হবে। 2 লক্ষ 2 লক্ষ, এখানে 22,000, এখানেও 22,000, একই হতে হবে। সমন্বিত মিলে দেখা যাচ্ছে 2,07,000 2,07,000। এ পর্যায়ে আয় বিবরণী এবং আর্থিক বিবরণীতে এই হিসাবগুলোকে স্থানান্তর করতে হবে। এবং এর জন্যই প্রয়োজন জানা যে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে। আমরা জানি সাধারণত মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আয় বিবরণীতে আসবে এবং মূলধন জাতীয় সম্পত্তি এবং দায় যেগুলো রয়েছে সেগুলো আর্থিক বিবরণীতে আসবে। তাহলে দেখতে পাচ্ছি প্রথমে ছিল নগদান, নগদান যেহেতু সম্পত্তি সেটা চলে গেছে আর্থিক বিবরণীতে। এরপর আসবাবপত্র সম্পত্তি আর্থিক বিবরণীতে, দালান কোঠা সম্পত্তি আর্থিক বিবরণীতে, প্রাপ্য হিসাব সম্পত্তি আর্থিক বিবরণীতে। ক্রয় ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় এবং এর জন্য এটি আয় বিবরণীতে। এবং সমন্বিত মিলের ডেবিট ঘরে যেগুলো আছে সেটা যে ছকেই যাক, আয় বিবরণী বা আর্থিক বিবরণী যে ছকেই যাক ডেবিট দিকেই বসবে, ক্রেডিট দিকে থাকলে ক্রেডিট দিকেই বসবে। বিক্রয় আয় বিবরণীতে, প্রারম্ভিক মজুদ পণ্য আয় বিবরণীতে, বেতন আয় বিবরণীতে, প্রদেয় হিসাব দায় এর জন্য আর্থিক অবস্থার বিবরণীতে, অগ্রিম বীমা আমার সম্পত্তি যার কারণে আর্থিক অবস্থার বিবরণীতে, মূলধন দায় আর্থিক অবস্থার বিবরণীতে, সমাপনী মজুদ পণ্য সম্পত্তি আর্থিক অবস্থার বিবরণীতে, অবচয় ব্যয় এর জন্য আয় বিবরণীতে, পঞ্জীভূত অবচয় আর্থিক অবস্থার বিবরণীতে, বকেয়া বেতন আমার দায় এর জন্য সেটি আমরা দিয়েছি আর্থিক অবস্থার বিবরণীতে। আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব আয় বিবরণীর ডেবিট দিকে 13,000 টাকা কম পড়বে। আমরা যখন ক্যালকুলেশন করব ক্রেডিট দিকে রয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু আয় বিবরণীর যোগফলে 13,000 টাকা কম পড়বে। সেটা কিভাবে করবে? এই 1 লক্ষ থেকে এগুলোকে একটা একটা করে মাইনাস করলে দেখা যাবে যে এই 13,000 টাকা বের হয়ে আসছে। যদি ডেবিট দিকে বের হয় সেটা হবে নেট লাভ, এবং নেট লাভ আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে গিয়ে বসবে। তাহলে দেখতে পাচ্ছি আয় বিবরণী যোগফল যেমন সমান হয়েছে আর্থিক অবস্থার বিবরণী যোগফলটাও সমান হয়েছে। তাহলে এই ছিল একটা ধারণা, জাস্ট তোমাদের আমি একটা ধারণা দিলাম কিভাবে
কার্যপত্র প্রস্তুত করতে হয়। তোমাদের বইয়ে অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা 2-1টা উদাহরণ নিয়ে একটু দেখো এবং আয়ত্ত করার চেষ্টা করো, এবং অবশ্যই পুরো অধ্যায়টা খুব ভালো করে রিডিং দাও, কারণ এমসিকিউ অ্যান্সার করার জন্য খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আমি আশা করছি আগামীতে আমাদের বইয়ের আরো 2-1টা সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।